এখন সনদ এবং ঘোষণাপত্র নিয়ে যে আলোচনা হচ্ছে এবং যদি সনদটা হয়ে যায়, এটা নিয়ে কিন্তু এখন নতুন একটা প্রশ্ন এসছে যে এই সনদ এবং ঘোষণাপত্রকে সাংগঠনিক কাঠামোর মধ্যে কিভাবে আনবেন। অনেকে বলছে যে এই সাংগঠনিক কাঠামোর মধ্যে আনতে সাংবিধানিক কাঠামোর মধ্যে যে সাংবিধানিক কাঠামোর মধ্যে আনতে গেলে একটা গণভোট প্রয়োজন আছে। হ্যাঁ, এটা নিয়ে কথা হচ্ছে যে গণভোটের প্রয়োজন আছে, কিন্তু কথা হলো আপনি তো প্রথম কথা এটা মানে এটার ফলে এই সনদের ফলে সংবিধানের ক্যারেক্টার কি আমূল চেঞ্জ হচ্ছে? সংবিধানের ক্যারেক্টার আমূল চেঞ্জ হচ্ছে কিনা এই জিনিসটা এখনো ডিসাইডেড না, তো কারণ এটা ভিন্ন ভিন্ন দাবি আছে বিভিন্ন দলের বিভিন্ন। এখন পর্যন্ত যেগুলো সিদ্ধান্ত হয়েছে সংবিধানের বিষয়ে কোনো সিদ্ধান্ত কংক্রিট হয়েছে এটা আমি বলতে পারবে না, কারণ হইলো এখানে বিএনপি একটা ধারাতে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত দিছে, আবার জামাত ধরেন মানে এই গতকালকে পত্রিকায় কিন্তু এসে ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো এসছে যে ওগুলো মানে কে কোন দল কোনটা চাই সেগুলো অনেক বেশিরভাগ বিষয়ে তো ঐকমত্য হয়ে গেছে। তো এই ঐকমত্য যদি ধরি আমরা, সেখানে কি এগুলো যদি সংবিধানে ইনক্লুড হয়ে যায়, সংবিধানে কি মানে চরিত্র আমূল পরিবর্তন হয় কিনা? সংবিধানের চরিত্রে আমূল পরিবর্তন হবেই, হইতেই হবে, কারণ 5 তারিখ অভ্যুত্থান হয়ে গেছে না। যদি আমূল পরিবর্তন হয় তাহলে তো গণভোটের দরকার থাকে না, আপনার এটা অনেকভাবেই করা যায়, এটা অনেকগুলো ওয়ে আছে। আচ্ছা, গণভোটের বাইরে অনেকগুলো ওয়ে আছে। যেমন আমি আপনাকে বলি, ধরেন আপনি তো একটা অভ্যুত্থানের পর একটা সরকার গঠন করেছেন, সেই সরকার সম্মিলিত শক্তির সরকার, সবাই মতামত দিয়েছে, তাই না? এবার সম্মিলিত শক্তির মধ্য দিয়ে আপনারা তারা একটা নির্বাচনের দিকে যাবে। এবার নির্বাচিত পার্লামেন্ট তারা উচ্চকক্ষ গঠন করলো, ধরেন এখানে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হচ্ছে, মানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বের একটা সুযোগ আছে। আপনি উচ্চকক্ষকে সংবিধান করার এখতিয়ার দিতে পারেন, সংবিধান করার রাইট দিতে পারেন সর্বসম্মতক্রমে। তো এবং সেই উচ্চকক্ষ একটা সংবিধান সবার মতো ভূমিকা পালন করতে পারে 2-4 বছর, যদি তার দায়িত্ব দেওয়া হয় বা কাজ দেওয়া হয়। বা এখানে ধরেন 100 জন থাকবে, আরও 100 জন লোক বাইরে থেকে নিতে পারেন, বিভিন্ন শ্রেণী পেশার নিয়ে এখানেও করা যেতে পারে। ফলে এটা যে সবসময় গণভোটের মধ্য দিয়ে করতে হবে তা না। এবং আপনি ধরেন এখন গণভোটের দিকে যান, গণভোট কি গণের মধ্যে কি বিএনপি জামাত নাই? আচ্ছা, তো বিএনপি জামাত যদি মনে করে যে না, আমরা এই সংবিধানের কাঠামোর আমূল পরিবর্তন চাই না, আমরা জাস্ট সংশোধনী যেভাবে হয় পরে দেখা যাবে কি হয় না হয়। তো এখন এখানে নতুনদের যে আকাঙ্ক্ষা, নতুন দলের আকাঙ্ক্ষা বা নতুনদের যে আকাঙ্ক্ষা, যে একটা এই সংবিধানের তো একটা মুজিববাদী ঐতিহ্য আছেই, সেটা তো পরিবর্তন দরকার। এখন সেই পরিবর্তনটা আপনি জনগণের সম্মতির ভিত্তিতে করবেন না নিজের সিদ্ধান্তে করবেন, সেটাই হলো কথা, তাই না? কিন্তু গণভোট এরকম হানা ভোটের মধ্য দিয়ে জনগণের মতের প্রতিফলন হয় সবসময়, এটা আপনি বলতে পারবেন না। কেন হয় না? কারণ এই যে প্রতিনিধিত্বমূলক আপনার গণভোট, সেই গণভোটের মধ্য দিয়ে আপনি দেখবেন যে জনগণ চাচ্ছে একটা জিনিস, কিন্তু আপনি একটা জিনিসের জোয়ার তুলে দিয়ে সেটার বিরুদ্ধে যখন আপনি নিয়ে যাবেন, তখন কিন্তু এটা রাজনীতি শুধু যে আগায় তা না, রাজনীতি কিন্তু পিছায়ও। বিষয় কীরকম? হাসিনার আমলে পিছাইছে না, উন্নয়ন করে, দুনিয়ার উন্নয়ন করে সর্বনাশ করছে না দেশকে, উন্নয়নগুলো তো লুটপাটের একটা হাতিয়ার আকারে করছে না। তো ফলে সমস্ত সিদ্ধান্তই আপনি যেটা প্রোগ্রেসিভ দৃষ্টিভঙ্গি থেকে করবেন মনে করছেন, সেটা আলটিমেটলি প্রয়োগ হলে কি হবে, রেজাল্ট কি হবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আমাদের প্রয়োগ করার আগেই। তো সেদিক থেকে আপনি যেটা বলছেন যে জুলাই ঘোষণাপত্রের আপনার প্রয়োগের মধ্যে দিয়ে সাংবিধানিক কাঠামো আমূল পরিবর্তন হবে কি না, আমার কথা হলো আমূল ঘোষণাপত্র এবং সনদ দুটা মিলে আমূল পরিবর্তন, এবং আমূল পরিবর্তনের জন্যই তো এটা করা। আপনি যেটা বলছেন গণভোটের জন্য, হ্যাঁ, এখন ধরেন আপনি সম্মতি দিলেন, রাজনৈতিক দলগুলো সম্মতি দেওয়ার মধ্য দিয়ে আপনি, এটা তো প্রকাশ্য যে এই দল এটা দিচ্ছে, এই দল এটা দিচ্ছে না। তো এখন সেটার আলোকে এটা, এবং এটা নির্বাচন, আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে এটা একটা ক্যাম্পেইনের পার্ট। তো ফলে আপনি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া এবং যাওয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এই সাংবিধানিক পুরো কাঠামো থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়ার দিকে হাঁটা, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কথা হলো ওভারনাইট যখন করে ফেলবেন, তখন যেটা হয় কি, ধরেন আপনি এই বাড়িটা ভাঙতে চান, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম তো আপনার নিজের থাকার জায়গা কইরা নিয়ে তারপরে ভাঙবেন। তার মানে আপনি একটা জায়গায় আগে নিজের মালপত্র নিয়ে এক জায়গায় অবস্থান করবেন, তারপরে আস্তে আস্তে মেরামত করবেন, আগাবেন। আপনি দেখেন এই সরকার যারা বলছিল, যে সমস্ত অশিক্ষিত বুদ্ধিজীবীরা বলছিল গাছতলায় বাসতলায় শপথ নেবে, শপথ নিয়ে এটা একটা বিপ্লব হয়নি, অভ্যুত্থান হয়েছে। আপনারা যে সমস্ত দাবি দেওয়ার কথা শুনছেন চারবার, এটা বিপ্লবী দাবি দেওয়া। আপনি ওভারনাইট একটা সংবিধান করে ফেলেন বিপ্লব করে, অসুবিধে কি? মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি কোনো কিছু আপনার নিয়ন্ত্রণে আসছে? এগুলো সব কিছু একটা ধারাবাহিক, আগের যে ধারাবাহিকতা তা সেই কাঠামোর মধ্যে রয়ে গেছে। সেই কাঠামোর মধ্যে থেকে আপনার একটা গণতান্ত্রিক ট্রানজিশনে যেতে হবে।
সেই গণতান্ত্রিক ট্রানজিশনে যাওয়া মানে হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা। রাষ্ট্র, রাজনীতি, প্রধানমন্ত্রী এগুলোকে আমরা ব্যক্তি চরিত্র মনে করি। নো, এগুলো ইম্পার্সোনাল। প্রধানমন্ত্রীর ব্যক্তি ক্যারেক্টারের প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রের সমস্ত নাগরিকের অধিকারের ব্যাপারে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, জবাবদিহিত করার ব্যাপার আছে। শুধু ওই দলের নেতাকর্মীর সম্পত্তি না সে। বলে এই যে প্রক্রিয়াটা, এটা এতদিন কি ছিল? এতদিন তো এরকম ছিল না। এখন ছিল ওই দলের নেতাকর্মীদের সম্পত্তি হয়ে গেছিল রাষ্ট্রটা, যারা নির্বাচিতভাবে ক্ষমতায় আসতো। এই জন্য আমি বলতেছি অভ্যুত্থানের পরে সোশ্যাল কন্ট্রাক্ট চেঞ্জ হয়ে গেছে। নতুন নিউ সোশ্যাল কন্ট্রাক্ট। আগে আওয়ামী লীগ বিএনপি বাইনারির মধ্যে দিয়ে রাজনীতি হইতো। বিএনপির মতো একটা লিবারাল ডেমোক্রেটিক দল ফাইট করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই জন্য তারা গান্ধীবাদী টান্ধি বলা হয়েছে। সে তো ক্যাডারভিত্তিক সংগঠন না, জনগণের ভোট ছাড়া তার আর কোনো সম্পত্তি নেই, আর কোনো সম্ভাবনাও নাই। ফলে তাকে একটা নাগরিক ভিত্তিক রাজনীতির ট্রান্সফরমেশন অগ্রগণী ভূমিকা পালন করতে হবে। এটা আপনি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, তার নিজের প্রয়োজনেই করতে হবে। এইবার রাজনীতির পুরো প্যারাডাইমের মধ্যে এই যে নাগরিক ভিত্তিক মধ্যপন্থার রাজনীতি, এটাই মূলধারা হয়েছে। আগে ছিল আওয়ামী লীগের ট্রাইবাল পলিটিক্সটা মূলধারা। ফলে এই রাজনীতিটা যদি বিএনপি করতে ফেলও করে, আরেকটা বিএনপি দাঁড়াবে। কিন্তু মডেল এইটাই, দেশ গঠনের মডেল এটা জিয়া রহমানের মডেলই। এবং জিয়া রহমান যেটা বলছিল যে রাজনীতিকে আমি ডিফিকাল্ট করে দিব। আপনার কাছে কি মনে হয় যে ওই বিএনপি যে ধারায় রাজনীতি করছে, মধ্যপন্থার যে ধারাটা, সেইটার উপরে বেস করে আরো কিছু দল আসার চেষ্টা করছে, বা সেটাকে যেমন জাতীয় পার্টি কিন্তু বিএনপির ওই ধারার মধ্যে আনা হয়েছিল, বা নতুন যে রাজনৈতিক দলগুলো এসছে, অনেকগুলো দল এসছে। এটাই ধারা। আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এই জন্য আমি বলছি আগে আপনার রাজনীতি ছিল, আগে ছিল আওয়ামী লীগের রাজনীতি, এটাই ভাগ করে সবাই করতো। এখন হলো বিএনপির রাজনীতিটাই মূল ধারা, এটাই সবাই ভাগযোগ করে করবে। এর মধ্যে যে প্রপারলি করবে, জনগণের সাথে যার ট্রাস্টের সম্পর্ক তৈরি হবে, জনগণ তারে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। কিন্তু বিএনপির বক্তব্য, বিএনপির নিজের বক্তব্য, বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন, বিএনপিকে কি ওই জায়গা থেকে সরানোর বা বিএনপি নিজের কারণে সরে যাচ্ছে, এরকম কিছু মনে হয় আপনার কাছে? শুনেন, সময় একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর। বিএনপি চাইলেও আর আগের জায়গায় থাকতে পারবে না। বিএনপি তো অনেক জায়গায় সরে যাচ্ছে। এবং একটা গুরুত্বপূর্ণ সাইন, ধরেন বিএনপি যে সমস্ত জায়গায় দ্বিমত করতেছে, এগুলি সব মাইনা নিচ্ছে, অসুবিধা নেই, নির্বাচনে আইসা পরে দেখা যাবে। পরে সে তার সুবিধা মতো মানলো না, কোনো সমস্যা ছিল? তো তাকে তো এখনই বলতে হচ্ছে না এটা আমি মানতে পারবো না, এই সমস্যা আছে। কেন বলতে হচ্ছে? কারণ হলো পলিটিক্যাল পুরা প্রসেসটা ওপেন হয়ে গেছে। আপনি জনগণের সাথে কমিট যেটা করবেন ওটা আপনার রাখতে হবে। এখন আর আগের মতো হবে না যে আপনার দলীয় সিদ্ধান্তের আলোকে আপনি রাজনীতি করবেন। নো, আপনি রাজনীতি করবেন জনতার আকাঙ্ক্ষার আলোকে, নাগরিক সার্বভৌমত্বের অধিকারের আলোকে।